মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কিন্তু আসলেই বেশ উদ্বেগজনক। ইরান আর ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা সব মিলিয়ে পরিস্থিতি চরমে উঠেছে। তো চলুন এই উৎসের ভিত্তিতে পুরো ঘটনাটার ভেতরে একটু ঢুকে দেখি এর পিছনের কারণগুলো কি। সংকটটা ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই একটা কথাই কিন্তু যথেষ্ট। এই কথাটাই বলে দেয় যে সেই রাতটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল। আর এই ভয়াবহতার একটা দাম তো সাধারণ মানুষকে দিতেই হয়, তাই না? পাওয়া খবর অনুযায়ী দেখুন, শুধু এক রাতেই দক্ষিণ ইসরায়েলে ৮৮ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তো চলুন একদম শুরু থেকে দেখি ঠিক কি হয়েছিল সেদিন। জানা যাচ্ছে যে পুরো ঘটনার শুরুটা হয়েছিল ইসরায়েলের এমন একটা শহরকে টার্গেট করে যা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাটা হলো ইরানের একটা মিসাইল সরাসরি গিয়ে আঘাত হানে ইসরায়েলের পারমাণবিক শহর মানে নিউক্লিয়ার সিটি দিমোনায়, আর তারপরে এক কান ফাটানো বিস্ফোরণ। পুরো এলাকা কেঁপে উঠেছিল। স্বাভাবিকভাবেই চারদিকে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বুঝতেই পারছেন টার্গেটটা কতটা সেন্সিটিভ ছিল। আর হতাহতের যে খবরটা সামনে এসেছে সেটাও বেশ চিন্তার। ম্যাগান ডেভিড অ্যাডম মানে ওখানকার এমার্জেন্সি সার্ভিস, তাদের রিপোর্ট বলছে যে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা ছিল খুবই খারাপ, আরও ১৯ জন মাঝারিভাবে আহত হয়েছিলেন, আর বাকি ৫৫ জনের আঘাত ততটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আসল প্রশ্নটা হলো, ইরান হঠাৎ করে এমন একটা হামলা কেন চালালো? এর পেছনে কারণটা কি? এর উত্তরটা খুঁজতে গেলে বিষয়টা অনেকটা চোখের বদলে চোখ বা অ্যান আই ফর অ্যান আই পলিসির মতো দাঁড়ায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইরানের এই ভয়ঙ্কর অ্যাটাকের পেছনে আসল মোটিভটা কি ছিল? এটা কি শুধুই একটা আলাদা ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো জিওপলিটিক্যাল খেলা আছে? চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। আসলে এটা ছিল একটা প্রতিশোধ। খবর বলছে এর ঠিক কিছুদিন আগেই ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আমেরিকা আর ইসরায়েল মিসাইল অ্যাটাক করেছিল, আর তারই বদলা নিতে ইরান দিমোনায় এই হামলাটা চালায়, মানে একদম সরাসরি জবাব। কিন্তু এখানেই শেষ না, ঘটনাটা আরও অনেক বেশি জটিল, কারণ এটা ছিল একটা কোঅর্ডিনেটেড অ্যাট্যাক। মানে একদিকে ইরান যখন দিমোনায় অ্যাট্যাক করছে, ঠিক তখনই লেবানন থেকে হিজবুল্লাহ কিন্তু উত্তর আর দক্ষিণ ইসরায়েলের উপর হামলা শুরু করে দেয়। আচ্ছা, এই সংঘাতের আরও একটা দিক আছে যেটা আরও ভয়ঙ্কর, আর সেটা হলো কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক। ইসরায়েল কিন্তু বসে থাকেনি। তারা সোজা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে কমপ্লেন করে। তাদের অভিযোগটা কি? যে ইরান নাকি নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করছে। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা অভিযোগ। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। ইরানকে দোষারোপ করা হলো, কিন্তু তখন ২০০৬ সালের একটা পুরনো রিপোর্ট সামনে নিয়ে আসা হয়, আর সেই রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েল নিজেই অতীতে এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের কি এই অভিযোগ করার নৈতিক অধিকার আছে? তো ব্যাপারটা এখন দুই দিকে বিভক্ত। একদিকে ইসরায়েল বলছে ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে, আর অন্যদিকে হারেজ পত্রিকার সেই রিপোর্টটা বলছে ২০০৬ সালে ইসরায়েল নিজেই নাকি লেবাননে প্রায় ১০ লাখ ক্লাস্টার বোমা ফেলেছিল। মানে দুটো সম্পূর্ণ বিপরীত দাবি। এই ঘটনাটা কিন্তু আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা বড় জিওপলিটিক্যাল রূপ নিয়েছে। বিশেষ করে ইরানের নতুন লিডারশিপ আসার পর তারা একটা খুবই হার্ডলাইন স্ট্যান্স নিয়েছে। আর এই হার্ডলাইন স্ট্যান্সের সবচেয়ে বড় প্রমাণ হলো ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনির একটা বার্তা। আর এই বার্তাটা কিন্তু ইসরায়েলের জন্য না, এটা সরাসরি ওয়াশিংটনের জন্যে, মানে সোজা আমেরিকার উদ্দেশ্যে। আর এতে কিন্তু পুরো খেলার মোড় ঘুরে গেছে। তো কি ছিল সেই বার্তায়? আমেরিকাকে পরিষ্কার ৩টে দাবি জানানো হয়েছে। প্রথমত, মিডল ইস্ট থেকে এক্ষুনি সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, আগামী ৬০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আর তৃতীয়ত, এতদিন ধরে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো তো গেল দাবি, কিন্তু এই দাবি না মানলে কি হবে? তার জন্য ৩টে ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে। ১. হরমুজ প্রণালী, যেটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিপিং রুট, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ২. রাশিয়া আর চীনের সাথে ডিফেন্স সম্পর্ক আরও মজবুত করা হবে। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে ভয়ের, ইরান প্রকাশ্যে নিউক্লিয়ার ডিটারেন্স পলিসির দিকে এগোবে। নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ, এই কথাটা শুনতে বেশ ভারী, তাই না? এর মানেটা কি? সোজা কথায়, ইরান এতদিন বলে এসেছে যে তারা পরমাণু বোমা বানাবে না, কিন্তু এখন তারা ইঙ্গিত দিচ্ছে যে নিজেদের সুরক্ষার জন্য তারা হয়তো সেই দিকেই হাঁটবে। আর এই একটা কথাই কিন্তু সারা বিশ্বে একটা গভীর চিন্তা তৈরি করেছে। তো এই সব কিছুর ফলে কি হচ্ছে?
আসলে পুরো বিশ্বের ক্ষমতার যে সমীকরণ বা গ্লোবাল ইকুয়েশন সেটাই কিন্তু বদলে যাচ্ছে, কারণ এই খেলায় এখন অন্য বড় শক্তিগুলোও ঢুকে পড়ছে। ব্যাপারটা কতটা সিরিয়াস তা বোঝা যায় একটা ঘটনায়। ইরান যেই না আমেরিকাকে ওই আল্টিমেটামটা দিল, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়া আর চীন দুটো দেশই এমনভাবে স্টেটমেন্ট দিল যেটা শুনে মনে হচ্ছে তারা ইরানের পাশেই দাঁড়াচ্ছে। আর এর ফলে এই সংঘাতটা এখন আর আঞ্চলিক থাকছে না, এটা একটা গ্লোবাল পাওয়ার স্ট্রাগলে পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, ইরান হঠাৎ করে এত সাহস পাচ্ছে কোত্থেকে? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। যেমন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, পুরো মিডল ইস্ট জুড়ে একটা অস্থিরতা চলছে। তার উপর চীন আর রাশিয়ার মতো দেশগুলোর সাথে তাদের সম্পর্ক এখন খুবই ভালো। আর সবশেষে বিশ্বের খুব জরুরি কিছু ট্রেড রুটের নিয়ন্ত্রণও কিন্তু ইরানের হাতে। সব মিলিয়ে দেখলে এই ঘটনাগুলো কিন্তু পৃথিবীকে একটা খুব বিপজ্জনক আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতার যে ব্যালেন্স সেটা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। আর এই পুরো আলোচনা শেষে আমাদের সবার মনে একটাই বড় প্রশ্ন ঘুরছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি পৃথিবীকে ধীরে ধীরে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে?